দিনটা 19শে আগস্ট 2025। প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায় মুম্বাই ও তার আশেপাশের এলাকায় জারি করা হয়েছে দুদিনের রেড অ্যালার্ট। 18 আর 19 আগস্ট মুম্বাইতে হবে ভয়াবহ বর্ষণ আর তার সঙ্গে বইবে তীব্র হাওয়া। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, পুলিশ ও প্রশাসন জানিয়েছেন সতর্ক বার্তা। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোই ভালো। এই 2 দিন স্কুল ও কলেজে ঘোষণা করা হয়েছে ছুটি। এহেন দিনে ভোর 4টের সময় আমরা রওনা হলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে। গন্তব্য সাওয়ান্তবাড়ি হয়ে মহারাষ্ট্রের অন্যতম হিল স্টেশন আম্বোলি। আশ্চর্য ব্যাপার, এই বৃষ্টি মাথায় নিয়ে উবার কিন্তু ঠিক সময় হাজির তার নির্দিষ্ট সময়ে। নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল 7 রঙে। আজকে হলো 19শে আগস্ট 2025 আর আমরা এখন দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে আমার পিছনে ট্রেনটা দেখছেন, এটার নাম্বার 12051, জনশতাব্দী এক্সপ্রেস, মাডগাঁও জনশতাব্দী এক্সপ্রেস। আর এটা চড়ে আজ আমরা যাচ্ছি সাওয়ান্তবাড়ি। এবারে সফরে আমাদের সঙ্গী আমার বন্ধু কণিকা ও তার হাজব্যান্ড অলোকদা, আর গৌতম তো আছেই। ট্রেন কিন্তু টাইমের অনেক আগে দিয়ে দিয়েছে আর বলা হচ্ছে যে ট্রেন কিন্তু শিডিউল টাইমেই রয়েছে। লোকজন এখনো বিশেষ এসে পৌঁছায়নি। আমরা পৌঁছে গেছি অনেক আগে, 4:30 সময় পৌঁছে গেছি। ট্রেন ছাড়বে সকাল 5:10। মনে একটু আশঙ্কা, এই ভয়াবহ বৃষ্টিতে ট্রেন আদৌ কি চলবে? কিন্তু আমাদের অবাক করে নির্দিষ্ট সময়ে গাড়ি রওনা হলো তার ডেস্টিনেশনে। ট্রেন ছাড়তে কিছুটা নিশ্চিন্ত হলাম। যাক, রওনা তো হওয়া গেল। পথে যখন নেবেই পড়েছি, পথই পৌঁছে দেবে লক্ষ্যে। অনেক সকালে বেরিয়েছি, তার উপর অঝোরে বৃষ্টি। তাই সকাল সকাল স্যুপওয়ালার আগমনে আমরা বেজায় খুশি। বেশি করে গোলমরিচ মিশিয়ে গরম গরম টমেটো স্যুপ, অমৃত একেবারে। আমরা মন দিয়ে ওর স্যুপ বানানো দেখতে লাগলাম। তার সঙ্গে চলেছে আমাদের ইনস্ট্রাকশন। জল গরম তো, ব্রেড স্টিক নেই কেন? বাটার দিয়েছো কি? গাড়ি থানে পৌঁছতে পৌঁছতে কামরার চেহারা একেবারে পাল্টে গেল। বহু যাত্রী প্রচুর বাক্স প্যাঁটরা নিয়ে উঠে পড়েছেন। দেখে বোঝা গেল এরা রেগুলার প্যাসেঞ্জার। যাত্রীরা কিছুটা সেট হয়ে গেলেই ব্রেকফাস্ট এসে গেল। আমরা রেলের প্যান্ট্রি থেকেই অর্ডার করেছিলাম। আমরা 3 জন ব্রেড অমলেট, গৌতমের উপমা। ये 3 ऑमलेट है और ये आपका उपमा है। आपका 190 हो गया। हाँ, ऑमलेट ये उपमा है। ये उपमा है, ये 3 ऑमलेट है। মুম্বাই বেশ কিছুটা ডিলে হলো, ট্রেন এখন কিন্তু বেশ স্পিডে চলেছে। করঞ্জলি স্টেশন পার হলাম। জানলার বাইরে প্রকৃতি তখন নজর কাড়া। অবিশ্রাম বর্ষণে সামান্য নালাও তখন ফুলে ফেঁপে ধারণ করেছে রুদ্ররূপ। গাছপালা তখন সবুজ থেকে সবুজতর। পথের ধারে ভারী সুন্দর কতগুলো ঝর্ণা দেখতে পেলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারলাম না। গাড়ি রত্নাগিরি স্টেশন পৌঁছলে লাঞ্চ ও স্ন্যাক্স নিয়ে অনেক ভেন্ডার এলো। আমরা অবশ্য তখন কিছু খেলাম না। ঠিক করলাম সাওয়ান্তবাড়ি পৌঁছেই লাঞ্চ করব আমরা।
সাওয়ান্তবাড়ি আসলাম এই দ্বিতীয়বার। স্টেশন থেকে বেরিয়েই মন মুগ্ধ হলো। সেই পুরনো সাওয়ান্তবাড়ি স্টেশন আর নেই, ভারী অ্যাস্থেটিক ওয়েতে বানানো হয়েছে এর এন্ট্রেন্স। আমি আগে থেকে একটি ইনোভা গাড়ি বুক করে রেখেছিলাম, সেটি চড়েই রওনা হলাম আম্বলির পথে। ঘড়ির কাঁটা ততক্ষণে 3টে পেরিয়ে গেছে। খিদে পেট চুঁই চুঁই সবার। ড্রাইভার ভাই জানালো বেন্ডেকার নামে এক রেস্টুরেন্টে খুব ভালো ননভেজ পাওয়া যায়। সেখানে পৌঁছে আমরা ভাত ডাল আর পমফ্রেট ফ্রাই অর্ডার করে দিলাম। খাবারের অপেক্ষা করতে করতে পান করলাম কোঙ্কনের বিখ্যাত সোল কারি। নারকেলের দুধ, কোকাম আর রসুন দিয়ে দুর্দান্ত বনে এই পানীয়টি। সাওয়ান্তবাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরের আম্বলির পথ পুরোটাই পাহাড়ি, আর বর্ষাকালে তা থাকে মেঘের দখলে। মেঘের ঘনজাল ছিঁড়ে গাড়ির হেডলাইটও বেশি দূর পৌঁছতে পারে না। রাস্তার একদিকে গভীর খাদ, অন্যদিকে পাহাড়। পাহাড়ের দিক থেকে কিছু দূর অন্তর অন্তরই নেমেছে জলপ্রপাত। মেঘের ঘন চাদরে দৃষ্টি ওপর পর্যন্ত পৌঁছায় না, তাই মনে হয় জলপ্রপাতগুলো যেন আকাশ থেকেই নেমে আসছে। আমাদের সামনে চলেছে একটি মাহিন্দ্রা থার। তার তীব্র লাল টেল লাইটের আলোয় পথ বুঝতে কিছুটা সুবিধা হচ্ছে। আমাদের রিসর্টের নাম ডার্ক ফরেস্ট রিট্রিট। নামের সঙ্গে মানানসই তার অবস্থান। ক্রমশ আমরা আরও জঙ্গলের ভিতরে ঢুকে যেতে লাগলাম। যখন মনে কিছুটা শঙ্কা উকি দিচ্ছে আর কত দূর, তখন গাড়ি ঢুকে পড়ল রিসর্টে। চেক ইন প্রসেস কমপ্লিট। কটেজগুলোর সামনে দাঁড়িয়ে তখন আমরা অনেকটাই রিল্যাক্সড। দেখো ফ্লাইটে করে মেঘের মধ্যে ঢোকো। হ্যাঁ, এখানে আমরা রোডে গাড়ি চড়ে এসে মেঘের মধ্যে, মেঘের দেশে তো এনজয়িং, ঘুরে বেড়াচ্ছি। দারুণ দারুণ। মালপত্র রেখে বেরোলাম রিসর্ট দেখতে। হলোই বা মেঘে ঢাকা, এও তো এক অনন্য এক্সপিরিয়েন্স। এমন মেঘের স্পর্শ গায়ে মেখে ঘোরার সুযোগ কবার আসে? হাওয়ার তীব্র সনসনানি কখন এমন রোমাঞ্চ জাগায় শরীরে? বর্ষাপ্রবণ এলাকা, তাই প্রত্যেক কটেজের সামনেই ঘেরা বারান্দা। পাহাড়ি এলাকা বলে রিসর্টটি গড়ে উঠেছে পাহাড়ের ধাপে ধাপে। কিছুটা ওপরে এসে সুইমিং পুল। পাশের সিঁড়ি দিয়ে আরও উপরে উঠে এলাম। এখানে আরও কতগুলো কটেজ, পাশে একটা অবজারভেটরি।
এখানে বন্ধু বান্ধবদের নিয়ে বসে আড্ডা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে প্রবল বৃষ্টিতে সবই উল্টোপাল্টা, চেয়ারগুলো ভেজা, কোনো আড্ডাবাজের দেখা নেই। তবে ওপর থেকে ভিউ মন কেড়ে নেয়। পুরো রিসর্টটা চোখের সামনে দেখা যাচ্ছে, এমনকি সামনের ওই রাস্তাটিও, যে রাস্তা ধরে আমরা এসেছি। এঁকে বেঁকে মেঘের মধ্যে কোথায় মিলিয়ে গেছে কে জানে। প্রবল বৃষ্টি ও প্রবল আড্ডার মধ্যে রাত কাটালাম কাল। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তাই সকালে এসেছি ডাইনিং হলে। মনে হচ্ছে আমরা ছাড়া তেমন কোনো গেস্ট নেই রিসর্টে। আমরা কি খাবো জেনে নিয়ে টেবিলেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। টেস্ট কিন্তু ভালোই ছিল। ব্রেকফাস্টের পর সাইট সিইংয়ে বেরোলাম। বৃষ্টির আশঙ্কা তো ছিলই, তাই ছাতা রেনকোট সব সঙ্গে এনেছি। আমাদের প্রথম স্টপ মহাদেবগড় ভিউ পয়েন্ট। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। কয়েকটি অল্প বয়সী ছেলে মেয়ে স্কুটারে চলেছে, আমরা তাদের পিছু নিয়েছি। নিজেদের ফটো সেশনও চলছে সঙ্গে সঙ্গে। ভিউ তো দূরের কথা, এক হাত দূরের জিনিসও দেখতে পাওয়ার উপায় নেই। পরিষ্কার দিনে আশেপাশের পাহাড় ও গভীর খাদের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই পয়েন্ট থেকে দেখা যায় মহাদেবগড় ফোর্ট। এই ভিউ পয়েন্ট থেকে একটু নিচে গেলে একটি কেভের মধ্যে মহাদেবের একটি মন্দিরও আছে। রেলিংয়ের সামনের গাছটি হাওয়ার চোটে নুয়ে পড়ছে নিচে। এই ভিউ পয়েন্ট থেকে সিঁড়ি নিচে নেমে গেছে। এত মেঘ যে আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না যে সিঁড়ি কতটা নিচে নেমে গেছে। পরে সাহস করে নামতে লাগলাম। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এলে আর একটা ভিউ পয়েন্টের দেখা মেলে। সেই পয়েন্টে বানানো হয়েছে এক বিশাল ত্রিশূল ও ডমরু, একপাশে ত্রিমুখী মহাদেবের ভব্য মূর্তি। বৃষ্টি উপেক্ষা করেই আমরা তখন ফটোগ্রাফিতে ব্যস্ত। অতি উৎসাহের সঙ্গে ফটোগ্রাফি করলাম আমরা। কেউ পরী হবার স্বাদ মেটাচ্ছে, কেউ মন দিয়ে ভাবছে এখান থেকে উড়ে উড়ে কি নিচে যাওয়া যাবে, নাকি থাক টাইটানিকের পোস্টটাই দিই। আমাদের নেক্সট স্টপ কাওলেসাদ পয়েন্ট। পথের ধারে সুন্দর ফসল ফলে আছে। শোনা যায় আজকাল আম্বলিতে অ্যাগ্রো ট্যুরিজম খুব পপুলার হচ্ছে। আম্বলির অনেক জায়গায় ফার্মস্টের প্রভিশন করা হয়েছে, যেখানে ভিজিটার্স ভিলেজ লাইফ এক্সপিরিয়েন্স করতে পারবেন। ফায়ারউড কালেক্ট করে তাতে রুটি সেঁকানো শেখানো হয়। এই ব্রিজটি এত নিচু যে জলের লেভেল একটু বাড়লে ব্রিজ পারাপার খুব রিস্কি হয়ে যাবে। কাওলেসাদ পয়েন্ট থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে আমাদের। বৃষ্টি যদি নেমে যায় তাহলে এই পয়েন্ট পার হয়ে যেতে পারবো না। কিন্তু কাওলেসাদ পয়েন্টে এক্সট্রিম অ্যাডভার্স ওয়েদার পেলাম আমরা। প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে তুফানি হাওয়া। এখানে রিভার্স ওয়াটারফল রয়েছে, তবে ঘন মেঘের জন্য কিছুই প্রায় দেখা যাচ্ছে না। লাশ গ্রিনারি আর একাধিক ওয়াটারফলের জন্য এই পয়েন্টটি ওয়েল নোন।
জোরালো হাওয়ার জন্য মেঘ কখনো উঠে আসছে উপরের দিকে, কখনো সরে গিয়ে সামনের ভিজিবিলিটি অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এমনই কয়েক মুহূর্তে অনেকগুলো ওয়াটারফল আর নিচে বয়ে যাওয়া ওয়াটার স্ট্রিম দেখতে পেলাম, তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্যে, তারপর আবার ঢেকে গেল সব। হিরণ্যকেশী মন্দির যাবার পথ বর্ষার জন্য বন্ধ, তাই আমরা এবারে চলে এলাম আম্বলির সবথেকে বড় আকর্ষণ আম্বলি ওয়াটারফল দেখতে। সবচেয়ে বড় সুবিধা, এই ওয়াটারফলটি একেবারে মেন রোডের উপরে। সাধারণ বৃষ্টিতে বাঁধানো সিঁড়ি দিয়ে ওয়াটারফলের একেবারে কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, তবে আজ হেভি রেনফল, সেজন্য সিঁড়ি বন্ধ রাখা হয়েছে। হাতে সময় রয়েছে কিছুটা, তাই দেখতে চলে এসেছি একটি অ্যাকোয়ারিয়াম। প্রচুর পাখিও আছে এখানে, এত কালারফুল, দেখে মন ভরে গেল। কত পাখি যাবে। মাছেরও খুব কালেকশন রয়েছে এখানে। নানা ধরনের মাছের নাম আর স্পেসিফিকেশন বলে ব্লগটিকে গুরুগম্ভীর করছি না। যারা ইন্টারেস্টেড তারা ইন্টারনেট থেকে সার্চ করে নিতে পারেন। এই সুন্দর রেড বেলি মাছটি কিন্তু ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ পিরানা। এনাকে দেখুন, বেশ বিজ্ঞ আর বয়স্ক পাড়ার জেঠুর মতো লাগছে না? এই এক ঝাঁক উজ্জ্বল অরেঞ্জ কালারের মাছগুলোর নাম প্যারট ফিশ। এগুলো তো লাল লাল রঙের, কিন্তু নামের প্যারট ফিশ। রিসর্টে ফিরে আর ডাইনিং হলে যাবার মন হলো না, তাই খাটের ওপরেই আমাদের ডিনার চলছে। Enjoying? Very much. Bliss. हाँ, और अंदर चिकन बिरयानी और क्या चाहिए? স্টার্ট করেছিলাম যে ভাবতে পারিনি যে আম্বালি ট্রিপ এই বর্ষার মধ্যে এত ভালো হবে। মানে
আজ রিসর্টে অনেক গেস্ট, তাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রাখা হয়েছে ব্যাঙ্কোয়েটে। আজ ব্রেকফাস্টে অনেক আইটেম। টি কফি তো আছেই, তাছাড়া আছে আলুর পরোটা, পোহা, উপমা, সাম্বার, উত্তপ্পম, পুরি ভাজি আর ফ্রুটস। ব্রেকফাস্ট সেরে চেক আউট করে নিলাম। আজ আমাদের মুম্বাই ফেরত যাওয়া। তবে আমাদের ট্রেন সন্ধ্যে 7:30টায়, তাই তার আগে সাওয়ন্তবাড়ি আমরা খুব ভালো করে এক্সপ্লোর করব। পথে একটা ওয়াটারফলে গাড়ি দাঁড় করালাম। প্রশাসন থেকে অধিকাংশ বড় ওয়াটারফলগুলোতে সুন্দর করে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফলে একেবারে কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ভিউও অসাধারণ পাওয়া যায়। সাওয়ন্তবাড়িতে নেমে এসে প্যালেস দেখতে গেলাম। এই প্যালেসটি বানিয়েছিলেন রাজা তৃতীয় খেম সাওয়ন্ত ভোসলে। তার রাজত্বকাল ছিল 1755 থেকে 1803 খ্রিস্টাব্দ। এখানে এসে সে যুগের রয়্যাল ট্র্যাডিশন আর কালচারের ছোঁয়া পেলাম। টিকিট কেটে রাজবাড়ির একাংশ পরিদর্শন করা যায়। এই যে সামনে রাজবাড়ির অংশটা দেখছেন, এখানেই বর্তমান রাজা রানী ও তাদের পরিবার থাকেন। হার হাইনেস সুভাদা দেবী খুব আলাপী মানুষ, নিজের থেকেই এলেন আলাপ করতে। I'm from Maharashtra. You're from Maharashtra, okay. Studied in Mumbai only. Yes, yes. হার হাইনেসের সঙ্গে ছবি তোলার সুযোগ আমরা মোটেই ছাড়লাম না। প্যালেস দেখার জন্য এক কর্মচারীকে আমাদের সঙ্গে দেওয়া হলো। সামনে দরবার পক্ষে রয়েছে সে যুগের রাজসিংহাসন আর অনেক রয়্যাল আর্টিকেলসও দেখলাম। গঞ্জিফা আর্ট ফর্ম হলো একটি লুপ্তপ্রায় আর্ট ফর্ম। সাওয়ন্তবাড়ির বর্তমান রাজপরিবার এই আর্ট ফর্মটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন। গঞ্জিফা হলো আসলে একটি পার্সিয়ান গেম, যা খেলা হয় কার্ডস দিয়ে। লেট 16th সেঞ্চুরিতে এই গেমের প্রচলন হয়েছিল সাওয়ন্তবাড়িতে। কার্ডগুলি গোলাকৃতি অর্থাৎ রাউন্ড শেপের, আর তার উপর হ্যান্ড পেন্টেড ডিজাইনের এই আর্ট ফর্মটি গঞ্জিফা আর্ট নামে পরিচিত। এখানে ফটো ফ্রেম, ট্রে এসবের উপরে গঞ্জিফা পেন্টিং করছেন আর্টিস্টরা। রানীমা নিয়মিতভাবে পরিদর্শন করে আর্টিস্টদের উৎসাহ বজায় রাখেন। দরবার কক্ষ থেকে বেরিয়ে একটু ফটো সেশন করে নিলাম আমরা। নিজেদের ফটো তোলার পর এলাম রয়্যাল ফটো গ্যালারি দেখতে। ফ্যামিলি ট্রি আর রাজপরিবারের
বহু সদস্যের ফটো রয়েছে এখানে। এই ছবিগুলো হলো রাজকুমার লাখম খেমসাওয়ান্ত ভোসলে আর শ্রদ্ধার বিবাহের সময়ের ছবি। বর্তমান প্রিন্স লাখম খেমসাওয়ান্ত ভোসলে ও তার স্ত্রী শ্রদ্ধা কিউলিনারি ট্রেন্ড শেফস। তারা রাজবাড়ির একাংশে শুরু করেছেন একটি বুটিক আর্ট হোটেল ও একটি রেস্টুরেন্ট। পুরনো রাজবাড়ির অরিজিনাল স্ট্রাকচারকে অক্ষত রেখেই করা হয়েছে হেরিটেজ হোটেল। পুরনো কালের মতো চারধারে ঘর আর মাঝে বড় চাতালের কনসেপ্ট। ঘরের সামনে লম্বা টানা বারান্দা, উঠোনে জলের ফোয়ারা। গ্রাউন্ড ফ্লোরের লম্বা টানা বারান্দায় রেস্টুরেন্ট। বুটিক হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে 2টি আর ফার্স্ট ফ্লোরে 4টি ঘর, সবকটাই সুইট রুম। রয়্যাল হসপিটালিটি স্বাদ নেবার জন্য আমরা সেই রেস্টুরেন্টে অর্ডার দিলাম ম্যাঙ্গো মিল্কশেক। স্বাদ দারুণ আর দামও। গঞ্জিফা পেন্টিং করা কোস্টারে মিল্কশেকের গ্লাসগুলি দেওয়া হলো। এখন বর্ষাকাল, ম্যাঙ্গোর সিজন শেষ। অফ সিজন ফ্রুটের মিল্কশেক খেতে হলে দাম আর একটু বেশিই দিতে হবে। তা হোক, এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যই রকম। ওনাদের অনুরোধ করে বুটিক হোটেলের একটি রুম দেখলাম। গ্রাউন্ড ফ্লোরের ট্যারিফ 16,000 আর ফার্স্ট ফ্লোরের 18,000 টাকা থেকে শুরু। এখানে গঞ্জিফা পেন্টিংয়ের একটা বড় ওয়াল ডেকোরেশন রয়েছে। খাট বিছানাগুলো একেবারে ট্রেডিশনাল স্টাইলের। দেখে আমার ঠাকুমার খাটের কথা মনে পড়ল। বাথরুমের সাইজ বেশ বড়, যেমন হতো আর কি পুরনো দিনের বাড়িতে। ওল্ড ফ্যাশন সুইচ রয়েছে ঘরে। সব থেকে মজা লাগলো স্নানের জায়গাটি দেখে। সিমেন্টের ওয়াল দিয়ে ঘিরে আলাদা করা হয়েছে, যাতে জলে জলময় না হয়ে যায় পুরো বাথরুম। সাওয়ান্তবাড়ির বিখ্যাত খেলনা বাজারে কিছুক্ষণ সময় কাটিয়ে লোকাল রেস্টুরেন্টে লাঞ্চের অর্ডার দিলাম। ফিশ থালি অর্ডার করেছিলাম আমরা, পমফ্রেট আর ভেটকি, এই 2 রকমের। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ভেঙ্গুর্লা বিচে। রোড থেকে ব্রিজ ক্রস করে বিচে যেতে হয়। ব্রিজের একদিকে একটি জেলেদের গ্রাম, অন্যদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র।
আকাশে ঘন কালো মেঘের জন্য জলের রঙও কালো, তবে হালকা হালকা বৃষ্টিতে সি বিচ ভারী মনোরম লাগছিল। বিচ প্রায় ফাঁকা, যেন সমুদ্র আজ শুধু আমাদেরই। মন খুলে গান গাইলাম দুই বন্ধুতে। আমার ভিডিওগ্রাফির জন্য কণিকা অলোক দা মডেলিংও করলো, দেখুন একবার। सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसे ये अगन, रिम झिम गिरे सावन। আজ বাড়ি ফেরা, সমুদ্রকে বিদায় জানাতে তাই গেলাম তার কাছে। ভ্রমণ এক অদ্ভুত নেশা। ঘোরার শেষে বাড়ির হাতছানি যেমন অমোঘ, তেমনই অমোঘ দূরের হাতছানিও। তাই তো বারবার বেরিয়ে পড়ি, দূর থেকে দূরান্তে, দেশ থেকে দেশান্তরে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর শেষ হবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।